আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অবরুদ্ধ নিশীথের চতুর্থ পর্বের একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। এই পর্বটা বলতে পারেন ক্ষমতা, বেপরোয়া মনোভাব আর টিকে থাকার এক অদ্ভুত সমীকরণের গল্প। চলুন চরিত্রগুলোর সাইকোলজি আর তাদের পেছনের রাজনৈতিক চালগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ওকে, সরাসরি মূল কথায় আসা যাক। খেয়াল করে দেখুন, রিমি খুব স্পষ্ট গলায় বলছে, আমি বললাম বিয়ে করলে এই রাবণটাকেই করব। এটা কিন্তু যেন-তেন কোনো কথা নয়। রিমি খুব ভালো করে জানত হামজা কতটা ভয়ঙ্কর। তারপরও সে সম্পূর্ণ স্বেচ্ছায় এই রাক্ষস বা রাবণকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তাদের দুজনের মাঝখানের এই যে সাইকোলজিক্যাল গেম, এটাই কিন্তু এই পর্বের অন্যতম বড় একটা চমক। আমাদের প্রথম মূল বিষয় দ্য ক্যালকুলেটেড সেন্টার, হামজা এবং রিমি, পাটোয়ারি পরিবারের আসল মাস্টারমাইন্ড আর তার সমীকরণের কেন্দ্রবিন্দু। একটু ভাবুন তো, একদিকে জনসম্মুখে হামজার ইমেজটা কেমন, একদম ভদ্র, ধীরস্থির আর আদর্শ এক তরুণ রাজনীতিবিদ। কিন্তু আড়ালে বাস্তবতার সম্পূর্ণ উল্টো। এই লোকটা চোখে চশমা দিয়ে ভারী কোনো বই পড়ার ভান করছে, আর তার ফাঁকেই খুব স্বাভাবিক গলায় শত্রুদের কেটে টুকরো করে পরিবারের সদস্যদের খাইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ভাবা যায়, এমনকি মানুষ বা লোহা পেটাতে গিয়ে তার নিজের হাত পর্যন্ত কেটে যায়। তার এই ডাবল লাইফটাই কিন্তু তাকে এত বেশি ভয়ঙ্কর করে তুলেছে। আর তার এই ভয়ঙ্কর রূপের পেছনে রয়েছে বিশাল এক পলিটিক্যাল অ্যাম্বিশন। হামজার টার্গেট কিন্তু শুধু বাবার চেয়ারে বসে মেয়র হওয়া নয়, তার চূড়ান্ত লক্ষ্য মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হওয়া। তার স্ট্র্যাটেজিটা একবার খেয়াল করুন। সে তার অজনপ্রিয় বাবা হুমায়ুন পাটোয়ারির জন্য নিজের পাবলিক ইমেজ কাজে লাগিয়ে জনসমর্থন আদায় করেছে। তারপর বাবার অবস্থানটা একটু পাকাপোক্ত হতেই সুকৌশলে নিজেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার ছক কষেছে। ব্রিলিয়েন্ট, তাই না? এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়ে, জয়, দ্য শিল্ডেড ওয়াইল্ড কার্ড। হামজার বিশাল ছায়াতলে থাকা এক চরম বিশৃঙ্খল শক্তির নাম জয়। এখানে জয়ের ভূমিকাটা বেশ ইন্টারেস্টিং। সে একজন পুরোপুরি বেপরোয়া ছাত্রনেতা। হামজা যখন তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলছে, জয় তখন দিব্যি ক্লাবে বসে মদ গিলছে আর ক্যারেম খেলছে। এমনকি অবলীলায় উত্তর দিচ্ছে, ভদ্র নাম জয়, জেনে আনন্দিত হলাম সাহেব। মানে বুঝতেই পারছেন, তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে হামজার সব নোংরা কাজ করে দেয়, অথচ তরুণদের কাছে সে প্রচণ্ড জনপ্রিয়। আক্ষরিক অর্থেই জয় এমন একজন অপারেটিভ যে সবার ধরাছোঁয়ার বাইরে। জয়ের এই যে চার্মিং একটা পার্সোনালিটি, এটাই তার ধ্বংসাত্মক রূপটাকে খুব সুন্দর করে আড়াল করে রাখে। এক একজনের কাছে তার রূপ কিন্তু এক এক রকম। সাধারণ ছাত্রদের কাছে সে ভীষণ কুল আর প্রিয় একটা নেতা, অথচ পাবলিকের চোখে সে চরম বেপরোয়া এবং ডেঞ্জারাস। আবার অন্তুর জায়গা থেকে যদি দেখি, জয় মানে এক নির্লজ্জ এবং ভয়ঙ্কর থ্রেট। কার সামনে দাঁড়াচ্ছে তার উপর ভিত্তি করে সে যেন মুহূর্তেই নিজের রূপ বদলে ফেলে। হামজার এই উক্তিটা একটু গভীরভাবে ভাবার মতো। সে বলছে, ধ্বংস সৃষ্টির মাঝে দেয়াল তুলছে, বলতে পারো মুদ্রার এপিটোপিট। মানে জয়ের এই চরম বেপরোয়া আচরণগুলোকে হামজা ঠিক এইভাবেই দার্শনিক একটা রূপ দিয়ে ঢেকে রাখে। সে শুধু এই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না, বরং রীতিমতো এনজয় করছে। ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, এটা তারই একটা পারফেক্ট এক্সাম্পল। পাওয়ারফুল এই শিকারীদের জগৎ থেকে এবার একটু দৃষ্টি ফেরানো যাক এক দুর্বল অথচ তীক্ষ্ণ পর্যবেক্ষকের দিকে। আমাদের তৃতীয় বিষয়, দ্য ভালনারেবল অবজারভার, অন্তুর কোয়েস্ট। অন্তুর দুনিয়াটা কিন্তু একদম আলাদা। সে রোজ ভোরে উঠে পড়াশোনা করে আর স্বপ্ন দেখে কবে অ্যাডভোকেটের ওই সাদা কালো পোশাকটা গায়ে জড়াবে। চারপাশের পলিটিক্যাল করাপশনগুলো সে খুব নীরবেই বিশ্লেষণ করে, কিন্তু তার মনের ভেতর সারাক্ষণ তাড়া করে ফেরে আখের মৃতদেহের সেই ভয়ঙ্কর ট্রমা। পাটোয়ারি পরিবারের চরম দুর্নীতির বিপরীতে অন্তুর এই নিঃশব্দ দৃঢ়তা আর জাস্টিসের খোঁজ এক বিশাল কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করে। এবার আসি সবচেয়ে উত্তেজনাকর পার্টে, চতুর্থ বিষয়, দ্য কলিশন ক্যাম্পাস কনফ্রন্টেশন। দুই ভিন্ন মেরুর মানুষের সরাসরি সংঘাত। জয়ের এই কথাটা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। সে একদম শান্ত গলায় অন্তুকে বলছে, আমি কুকুর, কুকুরের সেই স্বভাবের অনুসারী, কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়। মনে আছে, অন্তু কিন্তু আগেই তাকে কুকুর বলে অপমান করেছিল।
আর জয় কি করল? সেই অপমানটাকেই অস্ত্র বানিয়ে ছুড়ে দিল। অন্তু একজন ভিকটিমের বাড়িতে তদন্ত করতে গিয়েছিল, আর জয় সেই সুযোগটা কাজে লাগিয়ে খুব ঠান্ডা মাথায় তাকে একদম কোণঠাসা করে ফেলল। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হল অন্তুর অটুট মনোবল। এত ভয়ঙ্কর একটা সিচুয়েশনে দাঁড়িয়েও মেয়েটা কিন্তু একটুও ভেঙে পড়েনি। উল্টো জয়কে সরাসরি সৃষ্টিকর্তার বিচারের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এতটা বিপদের মুখে দাঁড়িয়েও তার এই রুখে দাঁড়ানোর সাহসটা সত্যি অসাধারণ। কিন্তু জয়ের কাউন্টার অ্যাটাকটা ছিল আরও ডেঞ্জারাস। সে বিন্দুমাত্র পরোয়া না করে বলে উঠল, সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে, পুলিশ ধরুক অন্তত। এই একটা কথাতেই জয়ের গড কমপ্লেক্স আর সম্পূর্ণ ভীতিহীন রূপটা পরিষ্কার হয়ে যায়। একজন ধরাছোঁয়ার বাইরের পাওয়ারফুল ছাত্রনেতা আর একজন সাধারণ ছাত্রীর মাঝখানে যে ক্ষমতার বিশাল ব্যবধান, সেটা এখানে খুব চোখে পড়ার মতো। ক্যাম্পাসের এই ওপেন কনফ্রন্টেশনের পাশাপাশি অন্তর কিন্তু আরও একটা অদৃশ্য যুদ্ধ চলছে। আমাদের পঞ্চম এবং শেষ বিষয়, দ্য বার্ডেন অফ ডেথ, ফ্যামিলি স্ট্রাগলস। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্তকে আসলে সব দিক থেকেই লড়তে হচ্ছে। এমনকি নিজের ঘরেও তার একরত্তি শান্তি নেই। তার ভাবি মার্জিয়া সারাক্ষণ অন্তর স্বাধীনতা নিয়ে খোঁটা দেয়, আর জোর করে একটা অনাকাঙ্ক্ষিত বিয়ের প্রস্তাবে রাজি করানোর জন্য প্রেশার দিতে থাকে। মার্জিয়ার এই টক্সিক বিহেভিয়ার প্রতিনিয়ত অন্তর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরে পারিবারিক সংকট তো একদিনে তৈরি হয়নি। একটু খেয়াল করলেই বুঝবেন অন্তুর বাবা আমজাদ সাহেবের পতনটা কতটা মর্মান্তিক। একজন শিক্ষিত আত্মমর্যাদা সম্পন্ন মানুষ শুধু পরিবারের মাথার উপর একটা ছাদ দেওয়ার জন্য পুরনো বাড়ি ভেঙে নতুন কাজ ধরেছিলেন, কিন্তু নিচতলার ছাদ দেওয়ার পরই টাকা শেষ। বাধ্য হয়ে তাকে চড়া সুদে লোন নিতে হয়, যা তাকে একেবারে চরম আর্থিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবগুলো বিষয় যদি আমরা একসাথে মিলাই, তাহলে অন্তুর ওপর যে পাহাড় সমান একটা চাপ, তার পুরো চিত্রটা ফুটে ওঠে। ভাবুন তো অবস্থাটা। একদিকে একজন গর্বিত বাবা পাওনাদারদের কাছে সময় ভিক্ষা চাইছেন, ঘরের ভেতরে এক বিষাক্ত ভাবি, সামনেই ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম, আর এই সব কিছুর ওপরে মরার ওপর খাড়ার ঘায়ের মতো ঝুলছে ক্যাম্পাসে জয়ের সেই ভয়ঙ্কর হুমকি। সিস্টেমের বিশাল ক্ষমতার বিরুদ্ধে একজন সাধারণ স্টুডেন্টের টিকে থাকার এই দমবন্ধ করা বাস্তবতায় আসলে এই গল্পের মূল ট্র্যাজেডি। আমাদের আজকের আলোচনা শেষ করব খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে। শেষ পর্যন্ত কে হার মানবে? ওই ক্ষমতাধর, ধরাছোঁয়ার বাইরের পাটোয়ারি পরিবার, নাকি সব হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক উচ্চাভিলাষী আইন বিভাগের ছাত্রী? এর উত্তর লুকিয়ে আছে সামনের পর্বগুলোতে। আশা করি আজকের এই বিশ্লেষণ কাহিনীটার পেছনের সমীকরণগুলো বুঝতে অনেক হেল্প করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।